আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি অনেকদিন পরে তোমাদের সামনে এসেছি। প্রথম দিককার ক্লাসগুলো আমার দুই কলিগ, আমার প্রাণপ্রিয় বন্ধু মিজানুল ইসলাম এবং আমার আলী হাসান নিয়েছে। আমি আজকে এসেছি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে। প্রথমে যেহেতু আমার প্রথম দিন, সেহেতু আমার পরিচয়টা প্রথম দিয়ে নিই। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক, অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। মূলত এরকম পরিস্থিতি যদি না হতো তাহলে আমরা তিনজন, আমি, মাহবুব, মিজানুল ইসলাম আর আলী হাসান, তোমাদের ক্লাস কক্ষে এই ক্লাসগুলো নিতাম। কিন্তু পরিস্থিতির কারণে, এই ক্লান্তির কারণে আমরা বাধ্য হয়ে এভাবে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো তো নিয়মিত দেখছো, শুনছো এবং অধ্যয়ন করছো। এগুলো আমরা বিভিন্ন ক্লাসে আমি দেখেছি। আমি এটাও বিশ্বাস করি তোমরা এই ক্লাসগুলো অনেক সুন্দরভাবে দেখবে। আমি আজকে যেগুলো আলোচনা করতে চাচ্ছিলাম, তৃতীয় অধ্যায় থেকে আমাদের আলোচনা করার কথা। তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব যে উৎপাদনের ধারণা কি, উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব, এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা তিনটা বিষয় আলোচনা করব, যেহেতু এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো আলোচনা থাকবো। এই আলোচনার একটা পার্ট, যে পার্টে আমি আলোচনা করতে যাচ্ছি উৎপাদনের ধারণা, উৎপাদনের উপকরণ তুলনামূলক গুরুত্ব, অর্থাৎ কোন উপকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন দেশ বা কোন জাতি, এগুলোর জন্য এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসি প্রথমে উৎপাদনের ধারণা। উৎপাদনটা কি? আমরা সকলেই মনে করি, সাধারণ দৃষ্টিকোণে সকলেই মনে করি উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করা বোঝায়। উৎপাদন করতে তৈরি করা বোঝায় বা সৃষ্টি করা বোঝায়। কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, যেমনটি কোনো কিছু ধ্বংসও করতে পারে না। কেবলমাত্র মানুষ কোনো কিছুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারে। এই যে এক অবস্থা থেকে আর একটা অবস্থাতে রূপান্তর করা, এটাকেই উৎপাদন বলা হয়েছে। অর্থাৎ কোনো আকার, আকৃতি, রূপ, গুণ ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করাকেই আমরা উৎপাদন বলতে পারি। এরকম কথা বলা হয়েছে যে ধরে নিই, অনেক সময় মনে করি যে আমরা উৎপাদন করি বলতে ফসল ফলাই, জমিতে ফসল ফলাই, অথবা কারখানাতে আমরা কোনো কিছু তৈরি করি। যেমন তৈরি করতে পারি, যদি মনে করি কাপড়ের কথা বলে, কাপড় মিলে আমরা যে শার্ট পরিধান করি, আমরা যে প্যান্ট পরিধান করি, আমরা যে টুপি পরি, আমরা যে সালোয়ার কামিজ পরি, এগুলো সবগুলি উৎপাদন হয়। কিন্তু এটা কিন্তু কোনোটাই মানুষ তৈরি করতে পারেনি। কেবলমাত্র কি করতে পেরেছে? এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করতে পেরেছে, রূপগত পরিবর্তন করতে পেরেছে, অথবা গুণগত পরিবর্তন করতে পেরেছে, অথবা মানুষের উপযোগ পূরণ করার মতন ক্ষমতা সৃষ্টি করতে পেরেছে। যেমনটি আমি যদি মনে করি যে একটা চেয়ার আমি ব্যবহার করি, অথবা একটা বেঞ্চে তোমরা বসে থাকো, সেখানে ক্লাস করতে আজকে দুর্ভাগ্যবশত তোমরা ক্লাস করতে পারছো না। সে বেঞ্চটাকে কেউ কিন্তু সৃষ্টি করতে পারেনি, কেউ তৈরি করতে পারেনি। বেঞ্চটা কি ছিল? বেঞ্চটা ছিল কাঠ, গাছ। সেখান থেকে কেবলমাত্র ওকে চিরাই ফেরাই করে বিভিন্ন আকৃতি ধারণ করে কেউ কোনোটা বেঞ্চ, কোনোটা আলমারি, কোনোটা চেয়ার, কোনোটা ডেস্ক ইত্যাদি তৈরি করেছে। ফলে কি হয়েছে? যে ফলে গাছের যে দামটা ছিল, গাছের যে উপযোগ ছিল, সেই উপযোগতে কিছুটা উন্নত স্তর হয়েছে, উপযোগ বৃদ্ধি পেয়েছে। এই যে উপযোগ বৃদ্ধি পাওয়া, এই উপযোগ যে সৃষ্টি হওয়া, এটাই কিন্তু বলা হয়েছে উৎপাদন। উপযোগটা কি? উপযোগ বলতে বোঝানো হয়েছে যে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। উপযোগ সম্পর্কে আমার বন্ধু মিজানুল ইসলাম দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছে। সেজন্য আমি উপযোগ সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। আশা করি তোমরা এ সম্পর্কে তোমরা অনেক জ্ঞানগর্ভ লাভ করেছো, যে উপযোগ বলতে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তো উৎপাদন ধারার মধ্যে প্রয়োজন মিটানো, যেমন আমার চেয়ারের দরকার, চেয়ারটা কাঠ ছিল, গাছ ছিল, সেখান থেকে প্রসেস করে আমাদের প্রয়োজন মেটাতে চেয়ারে হচ্ছে। এরপর কি হলো, যে একটা কাঠ যে দামে, যেমন উৎপাদনের মধ্যে তিনটা আমরা নিয়ে আসছি, তিনটা যদি পরিবর্তন হয়, যেমন আমরা বললাম গুণের পরিবর্তন, আমরা বললাম যে আকারের পরিবর্তন, আকৃতির পরিবর্তন, অথবা রূপের পরিবর্তন ইত্যাদির পরিবর্তনের ফলে কিন্তু এর মানুষের অতিরিক্ত উপযোগ, অতিরিক্ত অভাব পূরণ করবে। এর মধ্যে যে আমরা বলছি যে এখানে তিনটাকে ভাগ করলাম, যে প্রয়োজন মেটানোর কথা বলা হয়েছে, যে প্রয়োজন মেটাবে। কাঠ ছিল, কাঠ ইচ্ছে করলে আমরা পুরাই ফেলতে পারতাম, কাঠ ইচ্ছে করলে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতাম, কিন্তু কাঠকে আমরা কি করলাম? আমরা চেয়ারে পরিণত করে আমরা চেয়ারের যে আমাদের বসার যে উপযোগ, এটা আমরা পূরণ করতে পেলাম। এটা মানুষের প্রয়োজন। অথবা এই কাঠটাকেই আমি কি করলাম?
কাঠটাকে বেঞ্চ করলাম, কাঠটাকে খাট তৈরি করলাম, ইত্যাদি করলাম। এই যে কাঠ থেকে যে পরিবর্তন করা, কাঠ থেকে যে অন্য দিকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের প্রয়োজন ছিল, যে আমাদের বেঞ্চের প্রয়োজন, আমাদের চেয়ারের প্রয়োজন, আমাদের খাটের প্রয়োজন। এই কাঠকে রূপান্তরিত করলাম বেঞ্চ, খাট বা চেয়ার ইত্যাদিতে পরিবর্তনের, এটা আমাদের প্রয়োজন ছিল, প্রয়োজন মেটাতে পারে। উৎপাদনে কিন্তু ইলেকট্রিক কথাগুলো এসে যায়। মুনাফা আহরণ, এখানে কিন্তু মুনাফা কি, একজন উৎপাদক, উৎপাদক ধারণা আমরা পরে দেব, কিন্তু একজন উৎপাদক ধরে নিয়ে যে উৎপাদন করে, সেই উৎপাদক, উৎপাদনের তিনটা উপকরণ আমরা আলোচনা করবো, উপকরণ যে কমিউনিকেশন করে সেই উৎপাদক একটি আশায় করে থাকে, সে হলো মুনাফা লাভ করতে চায়, অতিরিক্ত মুনাফা পেতে চায়। যা দিকে, যেমন আমরা কাঠের উদাহরণ বারবার বললাম, যে কাঠ দিয়ে যখন আমরা চেয়ার তৈরি করছি, যদি কাঠের মূল্য এবং চেয়ারের মূল্য একই থাকতো, তাহলে উৎপাদক কখনো কাঠ দিয়ে চেয়ার তৈরি করতো না, খাট তৈরি করতো না, অথবা বেঞ্চ তৈরি করতো না। অথবা তুলা থেকে সুতার মূল্য যদি পার্থক্য না হতো, তুলাকে সুতাতে পরিণত করার জন্য যদি উৎপাদক এখানে মুনাফা না পেত, তাহলে কখনো উৎপাদক তুলাকে সুতাতে রূপান্তরিত করতো না, আবার সুতা থেকে কাপড়ে রূপান্তরিত করতো না, যতক্ষণ পর্যন্ত উৎপাদক কি ওখান থেকে কোনো মুনাফা না পেত। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রয়োজন মিটানোর জন্য কি করছে, প্রয়োজন মিটানোর জন্য উৎপাদন করা হচ্ছে, রূপের পরিবর্তন করা হচ্ছে, গুণের পরিবর্তন, আকার আকৃতি পরিবর্তন করছে, আবার মুনাফা আহরণের জন্য কিন্তু কি করা হচ্ছে, এই উৎপাদন করা হচ্ছে। এরপরে কল্যাণ বৃদ্ধির কথা বলা হচ্ছে। কল্যাণ কি করে বৃদ্ধি পায়, উৎপাদন হলে কল্যাণ বৃদ্ধি পায়। দেখো যে আমরা রূপের, গুণের, আকার আকৃতির পরিবর্তনের ফলে সভ্যতা আজ কোথায় পৌঁছে গেছে। মাটি ছিল, মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হয়েছে। মাটি ছিল, পাথর ছিল, পাথরকে কুটি ছোট ছোট করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতি করে বিশাল বিশাল ইমারত, বিশাল বিল্ডিং, রাস্তাঘাট, প্রণালী, ব্রিজ, কালভার্ট ইত্যাদি তৈরি করছে, যা মানুষের কল্যাণ বৃদ্ধি করছে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে পদ্মা সেতুর কথা বলছি, পদ্মা সেতুর যেগুলো উপাদান, যেগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো কি বলতো, লোহা ছিল, ইস্পাত ছিল, অথবা আমরা যে চুন সুরকি কাঠ, আমরা মাটি ছিল, সেগুলোকে পরিবর্তন করে সেটা কি হচ্ছে, এটা ব্রিজ, বিশাল আকার ব্রিজ হচ্ছে, যে ব্রিজটা দ্বারা মানুষ এই উত্তরাঞ্চল, দক্ষিণ অঞ্চলের মানুষের, উত্তরাঞ্চলের মানুষের, গোটা দেশের মানুষের উপকারে আসছে। এটা কি মানুষের কল্যাণ বৃদ্ধি, অল্প সময়ের মধ্যে মানুষের সেবাগুলোকে কারগড়ে পৌঁছা দেওয়ার একমাত্র উপায়। তাহলে উৎপাদন বলতে মূলত যেটা আমরা বুঝলাম, উৎপাদন হয় এরকম কোনো কিছুর আকার আকৃতি গুণ পরিবর্তনের ফলে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা, যে উপযোগ যে পরিমাণ উপযোগ ছিল তার থেকে কিছুটা হলেও বৃদ্ধি করা, এই বৃদ্ধি করাই হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদন করা হয় মূলত আমাদের তিনটা কারণে, একটা হলো প্রয়োজন মেটানো, 2 নম্বর কল্যাণ, 3 নম্বর মুনাফা আহরণ, 3 নম্বর হচ্ছে কল্যাণ। তাহলে এটা তিনটা যদি সমন্বয় না হয়, তাহলে কেউ উৎপাদন করবে। যেমন প্রয়োজন যদি না মিটে, তাহলে কখনো ওর পরিবর্তন, গুণগত পরিবর্তন, আকারগত পরিবর্তন, রূপগত পরিবর্তন, এই কোনোটাই কিন্তু কেউ করতে চাইবে না। আবার এটাও করবে না যদি মুনাফা, সেখান থেকে কোনো লাভ যদি না হয়, সেখান থেকে কোনো যদি রিটার্ন না আসে, তাহলে কোনো উৎপাদক, কোনো উদ্যোক্তা সেটাকেও কিন্তু করতে চাইবে না। অনুরূপভাবে আমি যা কিছু করলাম, ওটা দ্বারা যদি মানুষের কল্যাণ বৃদ্ধি না পায়, মানুষ যদি ভালো কিছু করতে না পারে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা যদি ভালো সুখে স্বাচ্ছন্দ্যের না অনুভব করে, তাহলে কিন্তু মানুষ উৎপাদন করতে চাইবে না। তাহলে আমরা মনে হয় বুঝতে সমর্থবান হয়েছি যে উৎপাদন বলতে কি বোঝায়। তাহলে উৎপাদন বলতে আমরা যেটা বোঝায় সেটা হলো যে প্রয়োজন মিটানো, মুনাফা আহরণ ও কল্যাণ। এ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে অর্থনীতির ফ্রেশার বলেছেন, যদি ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায়, যদি ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায়, তবে উৎপাদন উপযোগ সৃষ্টি বোঝায়। তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। অর্থনীতিবিদ কথা বলেছেন যে ভোগ বলতে যদি উপযোগ ব্যবহার করা বোঝায়, আর তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায়, উপযোগ সৃষ্টি বোঝায়। তাহলে আমরা মনে হয় এ সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পেরেছি, পরিষ্কার জ্ঞান আহরণ করতে পেরেছি যে উৎপাদন বলতে কি বুঝি। আমরা দেখব যে উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ 3টি। কয়টি? উৎপাদনের উপকরণ 4টি, উৎপাদনের উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটা মিলে হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদন করতে হলে, কোন উপযোগ সৃষ্টি করতে হলে, কোন কল্যাণ বৃদ্ধি করতে চাইলে, কোন মুনাফা আহরণ করতে চাইলে, কোন প্রয়োজন মেটাতে চাইলে অবশ্যই এই 4টা উপকরণের কম্বিনেশন করতে হয়, 4টা উপকরণের সমন্বয় সাধন হয়। যখনই 4টা উপকরণের সমন্বয় সাধন হয়, তখনই হয় উৎপাদন।
এর মধ্যে আমরা যে কথা বলতে পারি যে ভূমি শ্রম মূলধন সংগঠন, এই ভূমি ও শ্রম মূলধন সংগঠনের মধ্যে সংগঠন একটা জীবন্ত, যা কি করে ওই তিনটা উপকরণকে সমন্বয় সাধন করে, তিনটা উপকরণকে একত্রিত করে, কম্বিনেশন করে। এই কম্বিনেশন করার ফলে কি হয়? কম্বিনেশন করার ফলে উৎপাদন হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদন উপকরণ চারটি। উৎপাদন উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আশা করি তোমরা লাইফে থেকে অবশ্যই বুঝতে পেরেছো, শুনতে পেরেছো, বা পরবর্তী কোনো সময় কিন্তু তোমাদের ভোলার কথা নাই যে উৎপাদন উপকরণ কয়টি। উৎপাদন উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য কি, ভূমিটা কি। আমরা প্রথমে যদি আলোচনা করি যে ভূমিটা কি, ভূমি বলতে সাধারণত পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। কিন্তু এই অর্থনীতিতে পৃথিবীর বা ভূমির উপরিভাগকেই শুধু ভূমি বলে না, ভূপৃষ্ঠের উপরিভাগকেই ভূমি বলে না। যেখানে কেবলমাত্র চাষাবাদ করা হয় সেটাকে কিন্তু ভূমি বলে না। এটা একটা বিস্তৃত আছে, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সকল কিছুই হচ্ছে ভূমি। প্রকৃতি থেকে যা কিছু আসা হয় সবকিছু, যা মানুষ কখনো সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না, এগুলো হচ্ছে ভূমি। তাহলে প্রকৃতি গাছপালা, বায়ু, পানি ইত্যাদি, মাটি সহ কিন্তু সকল কিছুই কে বলা হয়েছে আমরা ভূমি বলতে পারি। এই ভূমির কথা বলতে কি সাধারণ যে কোনো মানুষের, তোমারও হয়তো তুমি যদি অধ্যয়ন না করে থাকতে, আগে এ সম্পর্কে ধারণা না আনতে, তাহলে তোমাকে এক কথায় বললেই তুমি বলে ফেলতে যে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে, ভূপৃষ্ঠের বিভাগকে বলা হয়, যেখানে কৃষক বা মানুষজন উৎপাদন করে ফসল ইত্যাদি উৎপাদন করে, যা তার জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা, যেমন মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, এই সবগুলোকেই ভূমি বলা যায়। ভূমি মূলত প্রকৃতির দান, এটা মানুষ কখনো সৃষ্টি করতে পারে না। আচ্ছা, আমরা আলোচনায় আসি যে ভূমির বৈশিষ্ট্যগুলো কি। তাহলেও আমাদের কিন্তু ধারণাটা পরিষ্কার হয়ে যেতে পারে যে ভূমি বৈশিষ্ট্য কি, যে ভূমি প্রকৃতির দান। ভূমি কোনো মানুষের সৃষ্টি নয়, কোনো মানুষ একে সৃষ্টি করতে পারে না, কোনো মানুষ এটাকে আনতে পারে না, বরং ভূমি যা কিছু প্রকৃতিতে আছে সবগুলোই আমরা এমনি এমনি পেয়েছি, আমরা আপনা আপনি পেয়েছি, হয়েছিল। আল্লাহ তাআলা, যেগুলো মুসলমান বলা হয়েছে আল্লাহ তাআলা একে দান করেছে, এরকম ভূমি প্রকৃতির দান বলা হয়েছে। ভূমি প্রকৃতির দান। যেমন কোনো এক খণ্ড মাটি কখনো মানুষ সৃষ্টি করতে পারেনি, পৃথিবীর পরিধি মানুষ কখনো বৃদ্ধি করতে পারবে না, কেবলমাত্র পৃথিবীর এই পরিধিকে, পৃথিবীর এই ভূমিকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে। কেউ অট্টালিকা তৈরি করে ব্যবহার করতে পারে, জমি হিসেবে ফসল উৎপাদন করতে পারে, পুকুর হিসেবে মাছ উৎপাদন করতে পারে, অথবা পশুপালন, মৎস্য পালন ইত্যাদি এগুলো করতে পারে। কিন্তু কখনো মানুষ এই ভূমিকে সৃষ্টি করতে পারবে না, কিন্তু ব্যবহার বিভিন্নভাবে সে ব্যবহার করতে পারবে। তাহলে হল কি, ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত। ভূমির একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রকৃতি একে দান করেছে। এরপর আমরা ভূমির যোগান সীমাবদ্ধ। আমি একটু আগেই বললাম, মানুষ শত চেষ্টা করেও, মানুষ শত পরিশ্রম করেও এক খণ্ড, 1 ইঞ্চি জায়গাও কিন্তু বৃদ্ধি করতে পারবে না। যা থাকবে তাকে গ্রহণ করে নিতে হবে, তার উপরে তাকে চাষাবাদ করতে হবে। তাহলে ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ শত পরিশ্রম করেও মানুষ 1 ইঞ্চি ভূমিকে বৃদ্ধি করতে পারবে না, একটু কোনো পরিবর্তন করতে পারবে না, মানে পরিমাণে পরিবর্তন করতে পারবে না, কিন্তু এর আকার আকৃতি, রূপের পরিবর্তন করতে পারবে, ধরনের পরিবর্তন। যেমন মাটিকে নিয়ে পুড়িয়ে সে ইট তৈরি করতে পারে, মাটিকে পাথর করে দিতে পারে, বিল্ডিং করতে, অট্টালিকা করতে পারে, ইত্যাদি করতে পারে। গাছকে চিরাই ফেরাই করে কি করতে পারে, এটাকে বিভিন্ন আকার আকৃতি করে তার ব্যবহারের উপযোগী করতে পারে, কিন্তু কখনো 2টা 5টা বা এর কোনো সৃষ্টি করতে পারবে না। তাহলে আমরা ভূমির যোগান দেখব সীমাবদ্ধ। ভূমির উৎপাদন ব্যয় নেই, যেহেতু মানুষ সৃষ্টি করতে পারে না, সুতরাং এর কোনো ব্যয় নেই। কাজে বলা হচ্ছে ভূমির উৎপাদন ব্যয় শূন্য, ভূমির উৎপাদন ব্যয় নেই। যেমন পৃথিবী যেমন ছিল তেমন এটাকে আমরা বিভিন্ন আকার আকৃতি করছি, অতিরিক্ত উপযোগী উৎপাদন হচ্ছে, তাই কিন্তু ব্যয় হচ্ছে। কিন্তু তার আগে পৃথিবী যেমন ছিল এটাই আছে, এটা করতে কোনো প্রকার ব্যয় হয়নি। এদের ভূমির অন্যতম তৃতীয় বৈশিষ্ট্য, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমির স্থানান্তরযোগ্য নয়। ভূমির মালিকানা পরিবর্তন হতে পারে, কিন্তু ভূমি কখনো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমি ম্যান অফ সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জের মানুষ। আমি লেখাপড়া করেছি রাজশাহী কলেজে, ইন্টারমিডিয়েট করেছি রাজশাহী কলেজে। ইচ্ছে করে কিন্তু আমি আমার বাড়ির জায়গাটুকুন, বাড়ির ভিটাটুকুন কিন্তু রাজশাহীতে আনতে পারিনি। আমি এখানে এসে এখানকার ভূমি ব্যবহার করছি, এখানেই ব্যবহার করে আমি কি করছি, ভাড়া দিচ্ছি, থাকছি ইত্যাদি। সেই ছোটবেলা 1992 সাল থেকে শুরু করে আজ অবধি আছি।
এ পর্যন্ত কিন্তু 1 খণ্ড ভূমি এখানে না নিতে পারিনি, কিন্তু ভূমি হস্তান্তর করতে পেরেছি। যেমন আমি ভূমি আমার জমি বিক্রি করে লোকে দিতে পারি, ভূমি হস্তান্তর করে একজনের বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা ভাড়া নিয়েছি, আমার অধিকারে আছে, আমার ভোগ করছি, এটা কিন্তু করা সম্ভব। তাহলে কি ভূমি হস্তান্তরযোগ্য কিন্তু স্থানান্তরযোগ্য নয়। ভূমি কখনো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, তবে এর মূল্যটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভবপর হয়। তাহলে আমরা ভূমির বৈশিষ্ট্য 4টা বৈশিষ্ট্য দেখলাম। যে কত নম্বর দেখলাম? যে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি স্থানান্তর যোগ্য। এরপরে ভূমি চিরস্থায়ী, ভূমি অবিনশ্বর। এরকম যেমন আদি অবিনশ্বর বলা হচ্ছে। রেখার্ডের খাজনা তত্ত্বে তোমরা একসময় চেগেল পড়বে যে ভূমি আদি নশ্বর ক্ষমতা ব্যবহারের ফলে যা হয় তাই খাজনা। খাজনার কথা বলে যে ভূমির আদি অবিনশ্বর, মানে এর কোনো নশ্বর নয়, এর কোনো চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন নেই, এর কোনো ধ্বংস নেই, এর কোনো বলা। আমরা প্রথমেই বললাম মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, কেবলমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে ভূমি চিরস্থায়ী, একদম চির, যা আছে তাই থাকবে, ছিল যেমন ওরকমই আছে, অথবা পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, রূপের গুণের পরিবর্তন হয়েছে, যা ছিল তার চেয়ে অন্য রূপ হয়েছে। তুমি এক উদাহরণ হিসেবে দিতে পারে যে তুমি বা আমি যে উদাহরণ দিই না কেন, আমি আমার দাদাকে বা দাদার বাবাকে যদি বলি যে তুমি এখন সে জীবিত যদি হতো, সে যদি আসতে পারতো, তাহলে দেখতে পারতো যে কি অবস্থা সে রেখে গেছিল, কি অবস্থা এখন আছে, কি অবস্থা তার বাড়ি ঘর, তার রাস্তাঘাট, তার চলাফেরা, তার উৎপাদন ইত্যাদি সবকিছুর কলাকুশল থেকে সবকিছুর পরিবর্তন, ব্যাপক পরিবর্তন হয়েছে, আমল পরিবর্তন, কখনো সে ভাবতে পারবে না। এমনকি তুমি যে স্থানে যেখান থেকে 10 বছর 20 বছর পরে অন্য স্থানে স্থানান্তর, যেখানে তুমি ছিলে সেখান থেকে 20 বছর পরে যখন সেখানে ফিরে যাও, তাহলে দেখতে পারবো যে সেখানকার ধরন, সেখানকার চলাফেরা, সেখানে রাস্তাঘাট, সেখানকার বাড়িঘর, অবকাঠামো সবকিছু এতটাই পরিবর্তন হয়েছে তুমি চিনতেই পারছো না। কিন্তু 1 ইঞ্চিরও কিন্তু কি হয়েছে, পরিবর্তন হয়নি, কেবলমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থা হয়েছে। এই যে বলে উৎপাদনের কথা বললাম, যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়েছে, কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারেনি, কোনো কিছু ধ্বংস করতে পারেনি, বা কোনো কিছু উৎপাদনও করতে পারেনি, কোনো কিছু বেশিও করতে পারেনি, কোনো কিছু করতে, কেবলমাত্র রূপের গুণের পরিবর্তনের ফলে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এজন্য বলা হচ্ছে ভূমি চিরস্থায়ী, ভূমি চিরস্থায়ী, ভূমি অবিনশ্বর, ভূমি নশ্বর নয়, নষ্ট হবে না, এটা অবিনশ্বর। এবার বলেন যে উর্বরতা ও অবস্থানিক সুবিধার পার্থক্য। ভূমির ক্ষেত্রে এই যে বলা হলো উর্বরতা ও অবস্থানিক, উর্বরতা বলা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কৃষক ফসল উৎপাদন করে, জমি কর্ষণ করে উৎপাদন করে, ফসল উৎপাদন করে, সেখানে দেখতে পারবো যে একটা জমিতে ফসল ভালো উৎপাদন হয়, আর একটা জমিতে কম উৎপাদন হয়, একটাতে মধ্যম উৎপাদন হয়। এই জন্য আমরা কথা বললাম একটু আগে, যে কথা বললাম রেকর্ডের খাজনা ভূমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী। যেটাতে ভালো ফসল উৎপাদন হয় সেটাকে প্রথম শ্রেণী, তার চেয়ে যেটা কমে মধ্যম দ্বিতীয় শ্রেণী, এরপর বলা হচ্ছে নিকৃষ্ট শ্রেণী বা তৃতীয় শ্রেণীর জমি বলা হয়েছে, এরকম হয়। এই জন্য বলা হয় উর্বরতার পার্থক্য, এই সুবিধার পার্থক্য, অবস্থানিক পার্থক্য। তুমি চিন্তা করতে পারো যে রাজশাহী শহর শুধু কিন্তু সাহেব বাজার ও মণিচত্বর নয়, রাজশাহী শহর কেবলমাত্র নিউ মার্কেট নয়, রাজশাহী শহর কেবলমাত্র কিন্তু রেলগেট নয়, রাজশাহী শহর হচ্ছে আরো বিস্তৃত আছে। তাহলে যদি আমি মনে করি যে 0 পয়েন্টের 1 খণ্ড ভূমির মূল্য, রেলগেটের উত্তর দিকে যে জমিগুলো সেখানকার 1 খণ্ড মূল্য, অথবা যমুনা নদীর এই আমাদের পদ্মা নদীর উপরের একটা যে মূল্য, এটা কিন্তু সমান নয়, এর সুবিধাও কিন্তু সমান নয়। যেমন 0 পয়েন্টে যে সুযোগ সুবিধা পাবে, সাহেব বাজারে যে সুবিধা পাবে, রাজশাহী কলেজে যে সুযোগ সুবিধা হবে, অন্য কোথাও কিন্তু এরকম সুযোগ সুবিধা নেই। এদের মধ্যে উর্বরতা ও অবস্থানিক সুবিধার পার্থক্য কিন্তু ভূমিতে দেখা যাবে। সকল জায়গার ভূমি সকল সমান নয়, উৎপাদনের ক্ষেত্রে যেমন সমান নয়, তেমনি কিন্তু ব্যবহারের সমান নয়। তুমি যদি ভাড়া থেকে থাকো, রাজশাহী শহরে যদি তুমি থাকতে, আর যদি ক্লাস চালু থাকতো, তাহলে তুমি যদি দূরের কেউ হও, রাজশাহী শহরের বাইরের যদি কেউ হও, যখন তুমি ভাড়াটে মেসে থাকতে অথবা বাসায় থাকতে, দেখতে পারবে অবস্থানগত কারণে এই ভাড়ার পরিমাণের কম বেশি হয়েছে, ভাড়ার পরিমাণের কম বেশি হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এই যে উর্বরতা কথা বলা হয়েছে যেমনটি, সেদিন অবস্থানিক সুবিধার কথা কিন্তু বলা হয়েছে, এর মধ্যে পার্থক্য থাকে, সকল জায়গার কিন্তু একই রকম সুবিধা থাকে না। এটা কিন্তু ভূমির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা ক্রমশন প্রান্তিক উৎপাদন বিধির কথা বলেছি। আমার বন্ধু মিজানুল ইসলাম ক্রমরসন প্রান্তিক উপযোগের ক্ষেত্রে ক্রমরসন কথাটা বুঝিয়েছেন, তিনি পড়িয়েছেন, তোমাদের শিখিয়েছেন। আমরা সেই কথাটাকে পুনরাবৃত্তি না করে কেবলমাত্র বলতে চাচ্ছি ক্রমরসন প্রান্তিক উৎপাদন, অর্থাৎ ক্রমাগত উৎপাদন থাকতে একই দ্রব্য যদি ক্রমাগত কোনো উপকরণ যদি ক্রমাগত ব্যবহার করা যায়, ব্যবহারের পরিমাণ বৃদ্ধি করা যায়, তাহলে উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদন পরিমাণ বাড়লেও এর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমবে, তবে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে
প্রান্তিক উৎপাদন এবং মোট উৎপাদন বৃদ্ধি পেলে একটা নির্ধারিত সময়ের পরে যখন প্রান্তিক উৎপাদন কমতে থাকবে, মোট উৎপাদন বাড়তেই থাকবে। আবার একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে প্রান্তিক উৎপাদন শূন্য হয়ে যাবে, মোট উৎপাদন সর্বোচ্চ হবে, এবং এরপরে যদি উৎপাদন চালানো যায় তাহলে যেটা হবে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে, মোট উৎপাদন কমতে থাকবে। এই যে বৈশিষ্ট্যের কথা বললাম যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এই ভূমির ক্ষেত্রে প্রযোজ্য, ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। উৎপাদন উপকরণকে যদি ক্রমান্বয়ে ব্যবহার করা যায় তাহলে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে, প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেতে থাকলে একটা নির্দিষ্ট স্তরের পর যদি আরো উপকরণ বেশি মাত্রায় ব্যবহার করা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় উৎপাদনটা কি প্রান্তিক উৎপাদনটা না বেড়ে প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। এই যে বলা হয়েছে এই যে প্রান্তিক উৎপাদন এই যে বিধিটা, এই বিধিটাই ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে ভূমির বৈশিষ্ট্য, আমরা ভূমির বেশ কটা বৈশিষ্ট্য দেখলাম। ভূমির বৈশিষ্ট্য 7টি বৈশিষ্ট্যের মধ্যে দেখলাম যে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই, ভূমি স্থানান্তরযোগ্য নয়, ভূমি চিরস্থায়ী উর্বরতা ও অবস্থানিক সুবিধার পার্থক্য, ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব এখানে কার্যকর। আমরা এগুলো দেখলাম। এরপর আমরা দেখব শ্রম। শ্রমটা কি? শ্রম হচ্ছে একটা জীবন্ত উপাদান। শ্রম মূলত আসে শ্রমিক থেকে, মূলত শ্রম আসে থেকে শ্রমিক থেকে, শ্রমিক থেকে শ্রম আসে। কাজেই শ্রমিক থেকে শ্রমকে কখনো আলাদা করা যায় না। এটা ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এটাকে যদি আমি ব্যবহার না করি, যেমন আমি 10টা 10 থেকে তোমাদের লাইভ ক্লাসে আসছি, আমি 10টা 10 থেকে ক্লাসে যদি না আসতাম, কোথাও অলসভাবে বসে থাকতাম, তাহলে যে আমার যে কথাগুলো তোমরা কিন্তু শুনতে পারতে না, এই ক্লাসটাও তোমরা পেতে না। তাহলে কি এই সময়টা ঠিকই চলে যেত, তোমরা যেমনটি বঞ্চিত হতে তেমনি আমি হয়তো বা যদি ক্লাস না নিয়ে বসে থাকলাম, ফাঁকি দিয়ে ফেলতাম অথবা অন্য কিছু করতাম, এটা কিন্তু অক্ষেত্র হয়ে যেত। এটা কিন্তু কখনো ব্যবহার করা, এটা চলে যেত। আমি পরবর্তী 11টা 10 কিন্তু 10টা 10 থেকে 11টা পর্যন্ত এই সময়টা কিন্তু পুরোটাই মিস হয়ে যেত। কিন্তু এই সময়টা বলা হয়েছে, তাহলে এই শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না। এই আমরা শ্রমিক যে কথা বললাম যে শ্রম একটা গুরুত্বপূর্ণ উপাদান। আগে মূলত উৎপাদন বলতে ভূমি এবং শ্রমের দুটো সমন্বয়কে বলা হয়েছে। শ্রমিক শ্রম দিয়ে ভূমিতে তার শ্রম ব্যবহার করে উৎপাদন করত, কিন্তু এখন যে কথা বলা হয়েছে যে শ্রমকে ভূমি ব্যবহারের জন্য উৎপাদনের উপকরণ ব্যবহার, যেমন এখানে আমরা যেগুলো বলা হয় ভূমি শ্রম মূল সংগঠন, সংগঠন কিন্তু একটা জীবন্ত বলা হয়েছে। সংগঠন মূলত শ্রমিক থেকে যায়, মূলত শ্রমিক থেকে যায়, এটাকে পরবর্তী ভাগ করে নেওয়া হয়েছে, শ্রমিক থেকে ওদিকে নিয়েছে, সুতরাং এটাতে বলা হয়েছে। তাই এক্ষেত্রে আমরা যে কথা দেখতে পেলাম যে আমরা শ্রম একটা গুরুত্বপূর্ণ উপাদান, দ্বিতীয় প্রধান উপাদান, যেটা ভূমিকে ব্যবহার করার জন্য, ভূমিকে উপযোগী করার জন্য, ভূমিকে উৎপাদন উপযোগী করার জন্য, ভূমির দ্বারা উৎপাদিত কোনো কিছু মানুষের প্রয়োজন মেটানোর জন্য, মানুষের কল্যাণ বৃদ্ধির জন্য অথবা মুনাফা বৃদ্ধির জন্য শ্রম একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই শ্রমের কথা বলা হয়েছে। আমরা আসি যে শ্রমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। শ্রমের বৈশিষ্ট্যটা কি? শ্রমের বৈশিষ্ট্য, শ্রম উৎপাদনের উপাদান। শ্রম হচ্ছে উৎপাদনের উপাদান, শ্রম হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় একটা উৎপাদনের উপাদান। শ্রম যদি দেওয়া যায় তাহলেই হয়, না দিলে কিন্তু এটা কোনো কখনো ব্যবহার হয় না। একথা বলা হয়েছে যে শ্রম আমরা উৎপাদনের উপাদান, শ্রমকে পৃথক করা যায় না। শ্রমকে কোথায় থেকে পৃথক করা যায় না? শ্রমকে পৃথক করা যায় না হচ্ছে শ্রমিক থেকে। কখনো শ্রমকে শ্রমিক থেকে পৃথক করা সম্ভব নয়। শ্রমিক থাকলে কেবলমাত্র কি হবে? শ্রম দিতে পারবে, শ্রমিক না থাকলে কখনো শ্রম দেওয়া সম্ভবপর নয়। এই বলা যায় শ্রমকে পৃথক করা যায় না। শ্রম একটি জীবন্ত উপাদান। আমরা একটু শ্রমের কথা যখন আলোচনা করতেছিলাম তখন কিন্তু এই কথাটাই বললাম যে শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম মানে আমি জীবিত আছি জন্যই তোমাদের বক্তৃতা দিতে পারছি, কথা বলতে পারছি, কথা শোনাতে পারছি, এই সম্পর্কে আলোচনা করতে পারছি। তোমরা জীবিত আছো জন্যই কিন্তু আমার কথা শুনতে পারছো। একজন জীবিত থাকে জন্যই কিন্তু উৎপাদন করতে পারে, শারীরিক পরিশ্রম দিতে পারে। সে যে হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু তার দ্বারা কখনো সম্ভবপর হয় না। এগুলো বলছে শ্রম একটি জীবন্ত উপাদান। এরপরে আমাদের চতুর্থ বৈশিষ্ট্য, শ্রম গতিশীল। শ্রমকে আমরা ভূমির কথা যে কথা বললাম, ভূমি হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে থাকে, একে কখনো স্থানান্তর করা যায় না। এর উল্টা কিন্তু এখানে শ্রম হচ্ছে গতিশীল। শ্রম, আমি একটু আগে তোমাদের একটা কথা বললাম, আমি ম্যান অফ সিরাজগঞ্জ থেকে এসেছি। সিরাজগঞ্জে বড় হয়েছি, মানে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু ইন্টারমিডিয়েট তো রাজশাহী কলেজে লেখাপড়া করেছি। সুতরাং আমি তখন থেকে চলে এসেছি এবং আজ তোমাদের এখানে শ্রম দিচ্ছি। আমরা শ্রম দিচ্ছি, এটা হচ্ছে এটা গতিশীল। অথবা আমরা শুনতে পারি যে প্রতিনিয়ত বিদেশে যায় আমাদের লোকজন, আমাদের দেশের মানুষজন
প্রচুর পরিমাণ, আমাদের বলা হচ্ছে অতিরিক্ত কি, অতিরিক্ত জনবসতিপূর্ণ একটি দেশ, ক্ষুদ্র আয়তনের একটা দেশে প্রায় 18 কোটি লোকের বসবাস। সেই লোকগুলো কোথায়? প্রতিনিধি শুনি যে কোথায় যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, লিবিয়া যাচ্ছে, সিরিয়া যাচ্ছে, কুয়েত যাচ্ছে, কাতার যাচ্ছে, এখানে সেখানে অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে কি, সে যাচ্ছে, শ্রমিক যাচ্ছে তারা শ্রমকে নিয়ে, সে শ্রম বিক্রি করবে। তাহলে গতিশীল। একজন লেবার বাড়িতে ছিল, সেখান থেকে সে শহরে শ্রম দিচ্ছে। একজন বাড়িতে ঘরে রাত্রে ঘুমিয়েছিল, সে মাঠে গিয়ে কাজ করছে। আমি রাত্রে বাসায় ছিলাম, বাসা থেকে এসে রাজশাহী কলেজে লাইব্রেরির মধ্যে যেখানে লাইভ ক্লাস আছে সেখানে কাজ করছি। এটা কিন্তু গতিশীলতা, এটা হচ্ছে গতিশীলতা, এক স্থান থেকে আরেক স্থানে আসা। তাহলে কি শ্রম গতিশীল, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা সম্ভব হয়। যেমন ভূমিটা ছিল, কিন্তু এটা কি স্থানান্তর যোগ্য ছিল না, এটা অবশ্যই কোনো স্থানে নির্দিষ্ট থাকে, এটা বলা হয়েছে। এবং হচ্ছে শ্রম সর্বাপেক্ষা নশ্বর, নশ্বর মানে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পারি যে আমি যদি এই পরিশ্রমটা না করতাম তাহলে কিন্তু এই সময়টা নষ্ট হয়ে যেত, সময়কে ব্যবহার করতে পেরেছি। কিন্তু যদি শ্রমকে ব্যবহার করি তাহলে ওই সময় কাজে লাগিয়ে গেল, যখন কাজে লেগে গেল তখন কিন্তু শ্রমটা কাজে লাগলো। আমি বলা হচ্ছে শ্রম হচ্ছে নশ্বর। আমি ঘুমায় দিনটা পাড়ি দিলাম, আমি ফেসবুকে এখন লাইভ ক্লাস দেখার পরিবর্তে আমি ফেসবুকে অন্য কিছু দেখলাম, আমি ফেসবুক টাপলাম, ফোন চিপলাম, কিন্তু আমি কোনো লেখাপড়া করলাম না, আমি ক্লাসটাও দেখলাম না, আমি অন্য কোনো কাজে ব্যয় হয়ে গেলাম, অথবা খেলাধুলা করলাম, ঘুমাই থাকলাম, অলসতা করলাম, বাজারে মোড়ে এখানে সেখানে আড্ডা দিলাম। তাহলে কি আমার শ্রমটা কিন্তু কাজে লাগলো। ওইটা যদি আমি লেখাপড়া করতাম, আমি যদি কোথাও কাজ করতাম, পিতামাতাকে সাহায্য করতাম, আমার পরিবারের সাহায্য করতাম, আমি উৎপাদনে কোনো সময় ব্যয় করতাম, নিশ্চিত কিটা হতো, সেটা কাজে লাগতো। কাজে না লেগে যদি আমি ওই সময়টা পার করে দিই, ঠিকই আজকে 2 ডিসেম্বর এক চান্স অতিবাহিত হয়ে যাবে, এই 2 ডিসেম্বর 2020-কে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। আমি এই সময়কেও কাজে লাগাতে পারবো না। সেজন্য বলা হয়েছে এই শ্রম সর্বপ্রকার নষ্ট হয়ে যায়। আমি সময় ব্যয় যদি না করি, সময়কে আমি যদি কাজে না লাগাই, তাহলে সময় ঠিকই একদম চলে যাবে। এই যে মুহূর্ত যে কথাটা বললাম, এই সময়টা চলে গেল, আর কখনো একে ফিরে পাওয়া যাবে না। কথা না বলে চুপ করে থাকলাম, সময়টা ব্যবহার হতো না। সেজন্য বলা হচ্ছে শ্রম সর্বাপেক্ষা নশ্বর দ্রব্য। শ্রমের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ, শ্রমের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ। আমি যোগান বাড়িতে চাই, এটা কিন্তু সম্ভব নয়। আজকের শিশু হঠাৎ করে কিন্তু তাকে 15 বছর বা 18 বছরের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, তাকে 15 বছরের মধ্যে অপেক্ষা করতে হবে, তারপর সে একজন লেবার হবে, তারপর শ্রমিক হবে। তুমি আজকে যারা লেখাপড়া করছো, ইন্টারমিডিয়েট পড়ছো, ক্লাস 1 থেকে বেবি থেকে শুরু করে আজ ইন্টারমিডিয়েট পড়ছো, তুমি বেবিতেই কিন্তু ক্লাস ইন্টারমিডিয়েট পড়তে পারো নি, অথবা তুমি ইচ্ছা করলে কিন্তু এখন বড় একটা কর্মকর্তা হতে পারবো না, কারণ তোমাকে যোগ্যতা থাকার দরকার। আর এই যোগ্যতা অর্জনে তোমাকে সময় ক্ষেপণ করতে হবে, সময়কে ব্যয় করতেই হবে, সময়কে ব্যবহার করতেই হবে। তারপর তুমি একটা সার্টিফিকেট অর্জন করবা, আর অর্জন করলে তুমি কেবলমাত্র কি করতে পারবে, তুমি ওই কাজের জন্য ফিট হবে, তুমি ওইটার জন্য এলিজিবল হবে, ওইটার জন্য যোগ্যতা অর্জন করবে, তখন কিন্তু তুমি হবে কি। তাহলে কি এই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, ইচ্ছা করলে কিন্তু করা যাবে না। যেমন বলা হতো যে, যদি বলা হয় যে আজকে 1 কোটি ডাক্তার দরকার, তাহলে কি সম্ভব না? কারণ 1 কোটি ডাক্তারের জন্য তাকে ইন্টারমিডিয়েট পাস করে সকলকে ডাক্তারি পড়াইতে হবে, ডাক্তারি পড়াবো সে ডাক্তার। একটা ইঞ্জিনিয়ার দরকার, ইঞ্জিনিয়ার দরকার হবে, বলা হলো যে 10 লক্ষ ইঞ্জিনিয়ার আজকেই দরকার, কিন্তু 10 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য কিন্তু একটা সময় দরকার আছে। এই জন্য বলা হচ্ছে যে শ্রমের যোগান কিন্তু পরিবর্তন সময় সাপেক্ষ, হঠাৎ করে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এমনকি মজুরি যতই বৃদ্ধি করে না কেন, এটা সম্ভব করা হবে না। শ্রমের যোগানটা বৃদ্ধি করার জন্য তাকে অবশ্যই একটা নির্ধারিত সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। শ্রমের দর কষাকষির ক্ষমতা মানে কি? আমি 11টা থেকে কাজ করতে চাই, আমি 10টা থেকে কাজ করতে চাই, আমি যদি 12টা পর্যন্ত দর কষাকষি, তাহলে 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা সময়। এই জন্য দর কষাকষির ক্ষমতা কম। একজন রিক্সা চালক যে রিক্সা চালায়, একজন অটো ড্রাইভার যে অটো চালাচ্ছে, সে ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে আসতে পারে। সে আমার সঙ্গে 5 টাকার ভাড়া থেকে 7 টাকা ভাড়া রূপান্তর করতে চায়, 20 টাকার ভাড়া 30 টাকা, রিক্সা দিয়ে 30 টাকার ভাড়া 40 টাকা চাইতে চায়, সে আমার সাথে দর কষাকষি করলে কি, সে ওখানে বসেই থাকবে আর রিক্সা ছেড়ে চলে যাবে, অথবা সে সময়টাকে সে ব্যয় করতে পারলো না, সে সময়টা লস হয়ে গেল, বরং পরবর্তী পর্যায়ে সে ওই সময়টা যখনই ফ্রি করতে না হবে তখন কিন্তু কি লস হয়ে যাবে, মানে পুরোপুরি তার লস, সব পুরোপুরি লস হয়ে যাবে। তাহলে শ্রমের দর কষাকষির ক্ষমতা কম, শ্রমের দর কষাকষি কম। যে আমি না 30 টাকা না 40 টাকা কাজ করবো, 40 টাকা না 50 টাকা, আমি 500 টাকা না 2000 টাকা কাজ করবো, বা 1500 টাকা বা 700 টাকা কাজ করবো, এটা করার জন্য যদি আমি দর কষাকষি চুপ করে বসে, তাহলে সে দিন শেষ, কাজই করবো না। আজকে আমার লেবারের দাম 500 টাকা, আমাকে 300 টাকা দিতে চায়, আমি দর কষাকষি করলাম, দিনটা অতিবাহিত হয়ে গেল, আমার দিনও শেষ, 300 টাকাও সবকিছু শেষ। ফলে এই জন্য বলা হয়েছে শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। শ্রমের যোগান ও মজুরির মধ্যে বিপরীত সম্পর্ক। শ্রমের সবকিছু আমরা দেখেছি যে দাম যদি শ্রমের যোগান, যে দাম বাড়া দিলে যোগানের পরিমাণ বাড়ে, দাম বাড়া দিলে যোগানের পরিমাণ
বাড়ে। যেমন যদি বলা হয়েছে যে এখন 1 কেজি আলুর দাম 110, নতুন আলুর দাম 110-এর মধ্যে 210, তাহলে আলু কিন্তু প্রচুর, যার যত সব নিচে আসবে। যদি বলা হয় যে 1 কেজি পেঁয়াজের দাম 100-200 টাকা, 40 টাকা 50-300 টাকা, তাহলে সবাই কিন্তু বিক্রি করতে রাজি হবে, মানে যোগানটা প্রচুর বেড়ে যাবে। শ্রমিকটা এরকম, শ্রমের দাম যদি বেড়ে যায় তাহলে সে কি করে, সে এই একজন শ্রমিক আরাম প্রিয়, অত্যন্ত মানুষ কি করে, মানুষ সুখ প্রিয়, আরাম পেতে চায়, আয়াসের মধ্যে থাকতে চায়, ভোগ বিলাসের মধ্যে থাকে। যখন শ্রমের দামটা বেড়ে যাবে তখন সে কম পরিমাণ কাজ করবে, যে আমার তো চলেই যাচ্ছে, আমি এত কাজ করে কি করব, আমি আগে 7 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম যে পরিশ্রম করে যা পেতাম, আমি 3 ঘন্টা পরিশ্রম করে তাই পাচ্ছি, সেটা আমি 8 ঘন্টা পরিশ্রম না করে 3 ঘন্টা পরিশ্রম করবো। তাহলে কি এই যে শ্রমের যে যোগান, এই মজুরির সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যদি বলা হয় শ্রমের যোগানটা দামটা যদি কমে যায়, তখন বলবে যে আমার পরিবার পরিজন নিয়ে পরিচালনা করতে প্রায় কত টাকা লাগে, প্রতিদিন 100, 200 বা 500 টাকা লাগে। 500 টাকা রোজগার করতে আমার যতটুকু সময় দরকার আমি ততটুকু শ্রম দেওয়ার জন্য রাজি থাকবো। সেটাই বলা হচ্ছে যে এই যে বিপরীত সম্পর্ক, যে 3 ঘন্টা পরিশ্রম করে বা 8 ঘন্টা পরিশ্রম করে আগে 100 টাকা পেতাম, এখন দেখা যাচ্ছে না 8 ঘন্টা পরিশ্রম করে আমি 80 টাকা পাচ্ছি। তাহলে 100 টাকা পাওয়ার জন্য কি আমাকে আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি পরিশ্রম করতে হয়, তাহলে আমি পরিশ্রমটা বেশি করবো। এই জন্য বলা হয়েছে যে শ্রমের যোগান ও মজুরির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই জন্য শ্রমের যে যোগান রেখা, এটা বলা হয়েছে যে এক সময় কি করে, এই যোগান রেখাটা আমরা জানি যে শিখেছি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কিন্তু শ্রমের যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্ব হতে একসময় ঘুরে আবার উপরের দিকে বাঁকা হয়ে অর্থাৎ বাম দিকে বেঁকে আসে। শ্রমের যোগানটা এরকম রেখা হয়ে থাকে। আমরা শ্রমিক শ্রম বিক্রি করে নিজেকে নয়। যেমন আমি 1 খণ্ড জমি কিনলাম, সে কিন্তু আমি মালিক হয়ে গেলাম। 1 কেজি পেঁয়াজ কিনলাম, 1 কেজি পটল কিনলাম, আলু কিনলাম, বেগুন কিনলাম, আমি সেটা মালিক হয়ে গেলাম। কিন্তু আমি যদি 1 ঘন্টা শ্রম বিক্রি করি, তাহলে কিন্তু আমি নিজেকে বিক্রি করবো না, আমি 1 ঘন্টা যা কিছু করবো সেটাই আমি বিক্রি করেছি। এই জন্য শ্রমিক শ্রম বিক্রি করে, সে নিজেকে বিক্রি করে না। এটা মূলত আমরা দেখলাম শ্রমের বৈশিষ্ট্যগুলো দেখলাম। আমরা মূলধন কি বলা হয়, মূলধন হচ্ছে সেই জিনিস বর্তমান উৎপাদন থেকে, ভোগ বৃদ্ধি থেকে, বর্তমান উৎপাদন থেকে, বর্তমান উৎপাদিত দ্রব্য পণ্য থেকে, বর্তমান উৎপাদিত টাকা অর্থকরী থেকে, যেটা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, যা পরবর্তী মূলধন বা কোনো কিছু বিনিয়োগ হয়ে যায়, যা পরবর্তী উৎপাদন কাজে ব্যয় হয়ে যায়, সেটা হচ্ছে মূলধন। বর্তমান ভোগ বৃদ্ধি থেকে ভবিষ্যৎ উৎপাদনের কাজে যা কিছু ব্যবহার হয় সেটা হচ্ছে মূলধন, বর্তমান ভোগ বৃদ্ধি থেকে। যেমন আমি 500 টাকা রোজগার করলাম, 500 টাকা যদি ভোগ না করে আমি 300 টাকা ভোগ করলাম, 200 টাকা রেখে দিলাম, ব্যাংকে কথা করছিলাম, সেই গচ্ছিত অর্থ কি হবে, গচ্ছিত যখন কোন উৎপাদন কাজে ব্যয় হবে সেইটা হবে মূলধন, সেটা হবে মূলধন। আবার এমনটা হতে পারে যে আমি উৎপাদন করেছি 500 টাকা, উৎপাদিত অর্থগুলো আমি 200-300 টাকা ভোগ করলাম, বাকি 200 টাকা আমার নিজস্ব আলমারিতে বইয়ের পাতার মধ্যে অথবা অন্য কোথাও থেকে যাবে। এটা কিন্তু আসলে যদিও সঞ্চয় হতে পারে, এটা এক ধরনের সঞ্চয় হতে পারে, কিন্তু এটা কিন্তু মূলধন নয়, এটাকে অলস মানি বলা হয়। একে অলস মানি, এটা তখনই মূলধনে পরিণত হবে যখন উৎপাদন কাজে ব্যয় হবে। তাহলে কি উৎপাদন, মূলধন হচ্ছে মানুষের উৎপাদিত উপাদান যা বর্তমান ভোগ বৃদ্ধি থেকে ভবিষ্যতের জন্য উৎপাদন কাজে লাগানো হয়। মানুষের উৎপাদিত উপাদান যা বর্তমান ভোগ বৃদ্ধি থেকে ভবিষ্যৎ উৎপাদনের জন্য, ভবিষ্যতে উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাই হচ্ছে মূলধন। মূলধনকে 3টা দিক থেকে বিবেচনা করা হয়। একটা হলো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, একটা উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে। ব্যবসায়িক দৃষ্টিকোণে বলা হয়েছে যে ব্যবসায় মনে করলো যে আমি কাপড়ের ব্যবসা থেকে স্টিলের ব্যবসা করতে চাই, অথবা আমি মরিচ পেঁয়াজের ব্যবসা থেকে কাপড়ের ব্যবসা করতে চাই। তাহলে এখানে যে মূলধনের কথা বলা হয়েছে, এখান থেকে তার অর্থের বেশি প্রয়োজন, যা অর্থ তার তুলনায় বেশি প্রয়োজন, এটা কিন্তু তার মূলধন। আমি শুধু পান 5 টাকা করে পান বিক্রি করতাম, সেখানে আমি বিস্কুট বিক্রি করতে, তার সঙ্গে চানাচুর বিক্রি করতে চাই, আমি আরো কিছু সাবান বিক্রি করতে চাই, অথবা অন্য কসমেটিক, শীতের সময় কসমেটিক বিক্রি করতে চাই। এই যে কসমেটিক সাবান সেটা পানের সাথে বিক্রি করতে থাকে, তখন তাকে আমার অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এই অতিরিক্ত যে অর্থকে বিবেচনা করছে ব্যবসায়ী, এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, এটা হচ্ছে তার মূলধন। উৎপাদকের দৃষ্টিকোণ বলা হচ্ছে, উৎপাদক যেমন আমি একটা কাপড়ের কারখানা আছে, কেবলমাত্র সেখানে শার্টের পিস উৎপাদন করা হয়, আমি প্যান্টের পিস উৎপাদন করতে চাই, তাহলে কি আর একটা উইং এর দরকার। দৃষ্টিকোণে যে অতিরিক্ত যে টাকা লাগবে ওইটা হচ্ছে তার মূলধন, যা ছিল তার থেকে বেড়ে গেল।
শার্ট উৎপাদন করতে ধরে নিলাম 10 লক্ষ টাকা লাগতো বা 20-50 লক্ষ টাকা লাগতো, আমি প্যান্টের কাপড় উৎপাদন করার জন্য আরো 50 লক্ষ টাকা লাগবে। এই যে সব টাকা, এই কোটি টাকাকে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে মূলধন বলা হয়েছে। অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে বলা যায় সেটাই আমি প্রথমেই সংজ্ঞা করে বলেছি, যা মানে শ্রমিকের উৎপাদনের উৎপাদিত অংশ যা ভবিষ্যতে উৎপাদনের কাজে ব্যবহার হবে, উৎপাদনের সেই অংশ যা ভবিষ্যতে উৎপাদনের কাজে ব্যয় হবে, সেটা হচ্ছে কি এই অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে মূলধন। তাহলে মূলধন আমরা দেখতে পেলাম এরকম যে কি দেখতে পেলাম যে মূলধন হচ্ছে অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে একরকম, ব্যবসায়িকদের দৃষ্টিকোণ থেকে একরকম, এরপরে আমরা দেখতে পেলাম উৎপাদকের দৃষ্টিকোণ থেকে একরকম, তিনজনের দৃষ্টিকোণ 3 রকম কিন্তু আমরা দেখতে পেলাম যে মূলধনটা কি। আমরা মোটামুটি অনেকটুকু আলোচনা করে ফেলছি। এরপর আমরা আলোচনা করছি যে উৎপাদন উপকরণের তুলনামূলক গুরুত্ব। আমরা 4টা জিনিস আলোচনা করলাম, আমরা 3টা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আলোচনা করিনি। সংগঠন কথাটা আলোচনা করবো, আলোচনা এখানে নিয়ে আসিনি, তাই আসেনি। আমরা সংগঠন নিয়ে আলোচনা করব। সংগঠন এটা উৎপাদনের 4র্থ গুরুত্বপূর্ণ উপাদান, যা শ্রমিক থেকে সংগৃহীত, যা শ্রমিক থেকে নেওয়া হয়েছে। এটা একটি জীবন্ত উপাদান, একটা জীবন্ত উপাদান। ভূমি, শ্রম, মূলধন, ভূমি, শ্রম, মূলধন এই 3টাকে সমন্বয় সাধন করে যে করে সে হলো উদ্যোক্তা বা উৎপাদক বা সংগঠক, সে হলো সংগঠক। তাহলে কি ভূমি, শ্রম, মূলধনকে সমন্বয় সাধন করা হচ্ছে সংগঠন, আর এই কাজটা যে করে থাকে তাকে বলে সংগঠক বা উদ্যোক্তা। ভূমি, শ্রম, মূলধনকে সমন্বয় সাধন করা হচ্ছে সংগঠন, মানে এটাকে কম্বিনেশন করা, আগায় নিয়ে আসা, শ্রমিককে কাজে লাগানো, ভূমিকে কাজে লাগানো অথবা শ্রমকে কাজে লাগানো, মূলধনকে কাজে লাগানো, এটি কেমন ভাবে কাজে লাগবে এটা কিন্তু যে করে সে হলো উদ্যোক্তা বা সংগঠক, আর যে করা হয় সেটা হলো সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধনকে সংগঠন করে সুচারুভাবে অতিরিক্ত যে উৎপাদন, অতিরিক্ত যে কাজ এটা করার জন্য যা কিছু সেটা হচ্ছে আমরা বলতে পারি সংগঠন। তাহলে উৎপাদনের আমরা যাই কথা বলি, উন্নত দৃষ্টিকোণ থেকে উন্নত বিশ্বের কথা বিবেচনা করি, উন্নত বিশ্বগুলো কিন্তু এখন সংগঠন নিয়ে চিন্তা চেতনা, তারা সংগঠন নিয়ে কাজ করে। যে সংগঠক, যে উদ্যোক্তা যত বেশি দক্ষ চৌকস, সে কিন্তু তত উৎপাদনশীল, তার তত সুচারু সুন্দর। উদাহরণ আসি, ছোট্ট একটা উদাহরণ। তোমরা রাজশাহী কলেজের ছাত্রছাত্রী, রাজশাহী কলেজের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, রাজশাহী কলেজের কলিজার অংশ, এটা বলতে পারি। কিন্তু এই প্রতিষ্ঠান যে পরিচালনা করছে আমাদের সম্মানিত, আমাদের বিজ্ঞ স্যার মহিবুর রহমান স্যার, তার দক্ষ ব্যবস্থাপনা, দক্ষ কম্বিনেশন, সমন্বয় সাধন, এর ফলে আমাদের কলেজটা যত সুন্দরভাবে চলছে, বাংলাদেশের কোনো কলেজ এমন সুন্দরভাবে চলছে কিনা সন্দেহ। সুতরাং দেখেছি, আমার জানা মতে আমি এরকম দেখিনি। সুতরাং এদিক থেকে কিন্তু আমি বলতে পারি যে একজন সংগঠক কি ধরনের ভূমিকা পালন করতে পারে। তুমি একটা কলেজে যাও, তোমার তুমি যদি কোনো গ্রামের ছেলে হয়ে থাকো, গ্রামের মেয়ে হয়ে থাকো, তুমি তোমার পাশের কোনো একটা কলেজ দেখেছো, কলেজ ক্যাম্পাস এই লকডাউন অবস্থায় সেই মার্চ থেকে শুরু করে 17 মার্চ থেকে শুরু করে আজ অবধি সেই কলেজের মধ্যে প্রবেশ করা হয়তো বা কঠিন হয়ে যাবে। সেখানে এতটাই কঠিন হবে বলার বাহিরে। এই অবস্থা থেকে ফিরে আনিয়েছে আমাদের কলেজের মধ্যে এখনো সুন্দর তক্তকে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের কলেজটা অত্যন্ত সুন্দর, কার জন্য? একজন ভালো সংগঠকের জন্য। আমরা এরপরে আমরা আলোচনা করব এই 4টা জিনিসের তুলনামূলক গুরুত্ব, যে কোনটা সবচেয়ে গুরুত্ব। ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ও শ্রম, আমরা ভূমির আলোচনা করেছি, শ্রমের আলোচনা করেছি। এদিক থেকে আলোচনা প্রথম আদিম পর্যায়ে অত্যন্ত উৎপাদন অনুসরণ করে, যখন এরকম সভ্যতা বিস্তার লাভ করেনি, তখন কিন্তু উৎপাদন বলতে ভূমি ও শ্রমের সমন্বয় সাধনকে উৎপাদন বলা হতো। যখন উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো, উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পেতে হলো, প্রচুর পরিমাণ উৎপাদন, প্রচুর পরিমাণ চাহিদা দরকার হলো, প্রচুর পরিমাণ যোগানের প্রয়োজন হচ্ছে, প্রচুর পরিমাণ নতুন নতুন চাহিদা যখন যুক্ত হচ্ছে, তখন অতিরিক্ত উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণ মূলধনের দরকার হচ্ছে, প্রচুর পরিমাণ মূলধনের দরকার আছে। তাহলে প্রচুর পরিমাণ উৎপাদনের জন্য বা নতুন নতুন উৎপাদনের জন্য, লাক্সারিয়াস প্রোডাক্ট উৎপাদন করার জন্য আমাদের কিন্তু মূলধনের গুরুত্ব বেশি বেড়ে যাচ্ছে। মূলত বেসিক নিড, যেগুলো স্বল্প মাত্রার প্রয়োজন মেটানোর জন্য আমরা ভূমি ও শ্রমকে কম্বিনেশন করলে কিন্তু আমাদের উৎপাদনটা হয়ে যেত। এরপর বলে সংগঠন, আমরা আরো সুচারু, আরো সুন্দরভাবে, আরো দক্ষতার সাথে উৎপাদন করতে চাই, আমরা আরো প্রচুর পরিমাণ উৎপাদন করতে চাই, আমরা আরো সুন্দরভাবে, যেমনটি উদাহরণ একটু আগে দিলাম, বাংলাদেশে অনেক কলেজ আছে, অনেক সরকারি কলেজ, অনেক বেসরকারি কলেজ আছে, কোনো কলেজ কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত না, এত তকতকে সুন্দর নয়। কি জন্য? একজন উদ্যোক্তা। তাহলে ভালো উৎপাদনের জন্য, ভালো প্রোডাক্টের জন্য, রুচিশীল প্রোডাক্টের জন্য, অথবা কোনো গুণাগুণ বৃদ্ধির জন্য, একদম সর্বোত্তম ব্যবহারের জন্য, সবচেয়ে ভালো
কোথাও থেকে পাওয়ার জন্য যেটা করার জন্য সেটা একটা ভালো একটা উদ্যোক্তার প্রয়োজন। তাহলে দুটো দৃষ্টিকোণ থেকে উন্নত বিশ্ব, যেখানে মানুষ দুই ধরনের, আমরা শিল্প নির্ভরশীল দেশ, আমরা যদি কৃষি নির্ভরশীল নন এগ্রিকালচার বেশ দুটো ভাগে বিভক্ত করি, তাহলে এই কথা বিবেচনা যে উন্নত দেশগুলো আজকে তাদের জন্য যেমন মূলধন এবং সংগঠন যতটা গুরুত্বপূর্ণ, শ্রমিক এবং সংগঠন যতটা গুরুত্বপূর্ণ, উন্নত দেশ কৃষি নির্ভরশীল দেশ, এদেশের জন্য ভূমি এবং শ্রমের গুরুত্ব অত্যন্ত পরিপূর্ণ। তাহলে এই দেশে সবকিছু মিলে আমরা বলতে পারি, সবকিছু পরিষ্কার বলতে পারি যে আমাদের যে গুরুত্ব, উৎপাদন উপকরণের যে তুলনামূলক গুরুত্ব, এক্ষেত্রে গুরুত্ব দিতে গেলে আমাদের ভূমি যেমনটি গুরুত্বপূর্ণ, তেমনি শ্রম গুরুত্বপূর্ণ, ও আরো বৃদ্ধির জন্য, আরো উৎপাদন পরিবর্তন করার জন্য সেটা প্রয়োজন, সেটা মূলধনের প্রয়োজন। আর এই তিনটাকে ভালোভাবে সমন্বয় সাধন করার জন্য, ভালোভাবে কম্বিনেশন করার জন্য, অতিরিক্ত আউটপুট আনার জন্য, আমরা সবচেয়ে পিক পর্যায়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা একটা দক্ষ উদ্যোক্তার প্রয়োজন, দক্ষ সংগঠন গুরুত্বপূর্ণ। তাহলে সবকিছু বিবেচনা করে উন্নত বিশ্বের জন্য যেমনটি ভূমি শ্রমের গুরুত্ব, সে অন্যতম উন্নত দেশের ভূমি ও শ্রমের যেমন গুরুত্বপূর্ণ, সেমনি উন্নত দেশের জন্য আমরা শ্রম এবং সংগঠনের গুরুত্বপূর্ণ অনেক বেশি। কারণ উন্নত দেশগুলোতে প্রচুর মূলধন আছে, তাদের প্রচুর পরিমাণ শ্রমের সংগঠন, শ্রমের লেক আছে। সে আমরা যে কথা আমরা আলোচনার মধ্যে একসময় বলেছি যে আমরা কি করেছি, যে আমরা আমাদের শ্রমিককে বিদেশে রপ্তানি করছি, শ্রমিককে বিদেশে স্থানান্তরিত করছি। কি জন্য করছি? সেদের শ্রমিকের ল্যাক, শ্রমিকের ঘাটতি, শ্রমিকের কমতি, এই শ্রমিকের কমতি ঘাটতি পূরণ করার জন্য বিদেশে যাচ্ছে। তাহলে সে দেশে যেমন মূলধন পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু শ্রমিকের যেমন শ্রম যেমন নেই, তাহলে ওদের জন্য শ্রম খুবই গুরুত্বপূর্ণ। সেমনি ভাবে ওই শ্রমকে সুষ্ঠু সুন্দরভাবে কাজে লাগানোর জন্য সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উন্নত দেশের সমস্যা হচ্ছে কি? উন্নত দেশের সমস্যা হচ্ছে শ্রমিক এবং সংগঠনের। আর অন্যতম উন্নয়নশীল কৃষিভিত্তিক দেশগুলোর জন্য সমস্যা কোথায়? ভূমি এবং মূলধনের। ভূমি এবং মূলধন যেমন উন্নত আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশের আমার আলোচনায় পদ্মা সেতুর কথা বলেছিলাম। পদ্মা সেতুকে বিশ্ব ব্যাংক ঋণ দেওয়ার জন্য কি অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতা ভূমিকার সহিত আজকে আমাদের নিজস্ব সম্পদ, নিজস্ব অর্থ দিয়ে আমরা পদ্মা সেতু একদম তৈরি করার তার প্রান্তে পৌঁছে গেছি। এটা কিন্তু আমাদের যদি উন্নত দেশ হতো তাহলে কখনো ঋণের কথা বলা হতো না, সাহায্যের কথা বলা হতো না। এরপর বলা হচ্ছে আমাদের দেশে একটা সমস্যা ছিল। আমাদের দেশে আমি আলোচনায় বলেছিলাম আমাদের দেশে প্রায় 18 কোটি লোক, 18 লোকের তুলনায় ভূমির পরিমাণ খুবই কম। ছোট্ট আয়তনের দেশে বড় একটা লোক, এখানে সম্পদের পরিমাণ কম, যার ফলে কিন্তু আমাদের এগুলো সমস্যা হয়ে গেছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলক গুরুত্ব আলোচনা করতে পারি যে উন্নত দেশের সমস্যা হচ্ছে শ্রম এবং সংগঠনের, আর অন্যতম উন্নয়নশীল দেশগুলোর সমস্যা ভূমি ও মূলধনের। তাহলে কি তুলনামূলক গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নত দেশের জন্য হচ্ছে শ্রম এবং সংগঠন, আর হচ্ছে অন্যতম উন্নয়নশীল দেশের জন্য হচ্ছে ভূমি এবং মূলধনের গুরুত্ব বেশি। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে পেরেছি। যদি তোমাদের কোনো জানার থাকে, কোনো জিজ্ঞাসার থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে আলোচনায় আসবে, আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার দেওয়া রইল। আমার ফোন নাম্বার 01912920730। এই নাম্বারে যোগাযোগ করবে। ইনশাল্লাহ যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু জানতে সমস্যা হয়, আমার কথার মধ্যে কোনো জড়তা হয়, অথবা কোনো বলা যদি কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা যোগাযোগ করে নিবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাধ্যমতো সহযোগিতা করব। আমরা এরপরে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সাধুবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, তোমরা বাসায় থাকো, পিতামাতার কথা মেনে চলো এবং সরকারের বিধিবিধান মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমাদের মঙ্গল হোক।